শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি। এবং এই অনুষ্ঠানে দর্শক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। দর্শক, এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যেসব পত্রিকাগুলো রয়েছে, যদিও আমার হাতে এখনো পর্যন্ত সবগুলো পত্রিকা পৌঁছায়নি, একটি পত্রিকা এসেছে, আমরা সেটির সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে এখন। বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম দর্শক আপনাদেরকে জানিয়ে দেবে। এই মুহূর্তে আমার হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি শীতের শুরুতেই সড়কে মৃত্যুর হিড়িক। দর্শক, আমরা দেখছিলাম যে বিশেষ করে গত সপ্তাহে যেই পরিসংখ্যান দেখা গিয়েছে সেটি হচ্ছে যে দুটি তথ্য এই সংবাদটিতেই প্রকাশ পেয়েছে। সেটি হচ্ছে যে বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী গত সপ্তাহে প্রতিদিন 60 জন করে মানুষের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটছে সড়কে। এবং বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গণমাধ্যমের তথ্য অনুযায়ী যেটি দেখছি সেটি হচ্ছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে প্রতিদিন গড়ে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। দর্শক, সেখানে প্রাণহানির ঘটনা যদি 60 জন হয়, সেখানে কিন্তু আরও অনেক মানুষ আহত অবস্থায় রয়েছে, যাদের হাত পা কাটা গিয়ে থাকে এইসব দুর্ঘটনাগুলোতে। ফলে তাদেরও জীবন কিন্তু এক ধরনের বিপন্ন অবস্থার মধ্যে দিয়েই কেটে যায়। ফলে এই যে সড়ক দুর্ঘটনা হঠাৎ করেই কেন বেড়ে যায়, এবং বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা, দু একজনের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটছে, আসলে এটি নিয়ে কিন্তু খুব বেশি আমরা দেখছি যে আসলে যারা দায়িত্বশীল রয়েছিলেন বিগত সময়গুলোতে খুব বেশি কাজ করতে দেখা যায়নি। ফলে প্রতিনিয়ত এখন কিন্তু এই যে দুর্ঘটনাগুলো সেগুলো কিন্তু বাড়ছে। এখন যেহেতু শীতের প্রকোপ বেড়েছে, রাস্তাগুলোতে কুয়াশা থাকে খুব বেশি, ফলে সেই কারণেই কিন্তু দুর্ঘটনা বাড়তে পারে। এছাড়াও কিন্তু আমরা সবসময় দেখি যে সড়কের দুর্ঘটনা যেগুলো ঘটে থাকে সেগুলো কিন্তু প্রতিনিয়তই ঘটছে। আমরা এখানে বেশ কয়েকটি বিষয় দেখছি যে আসলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, রাজধানী সহ সারা দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি মারা যাচ্ছে ভারী যানবাহনের তুলনায়, 2 লাখ চালক কম। ডিসেম্বর ও জানুয়ারিতে দুর্ঘটনা বাড়ে অনেক গুণ। বিআরটিএ মুনাফার জন্য ফিটনেস দিলে অধ্যক্ষ চালক তৈরিতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বুয়েট। দর্শক, এরপরে আমরা একটি সংবাদ দেখছি, অবশেষে রাষ্ট্রের নথিতে কাজী নজরুল ইসলাম। দর্শক, আমরা দেখছিলাম যে দেশের জাতীয় কবি হিসেবে পরিচিত হলেও রাষ্ট্রের নথিতে কোনো স্বীকৃতি বা প্রমাণ কিন্তু পায়নি এই জাতীয় এই কবি, কিন্তু অবশেষে সেই স্বীকৃতির দালিলিক প্রমাণ নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা গতকালকে দেখেছি, এটি নিয়ে আসলে অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে। আমরা নিশ্চয়ই এটি নিয়েও পরে কথা বলবো। এর পাশেই আমরা আরেকটি সংবাদ দেখছি, অর্থনীতিবিদদের অভিমত, মূল্যস্ফীতির সময়ে ভ্যাট বৃদ্ধি অবিবেচনাপ্রসূত। প্রত্যক্ষ ভ্যাট না বাড়িয়ে বিকল্প উপায়ও ছিল, মূল্যস্ফীতির উপর চাপ আরও বাড়িয়ে দেবে, এবার ভ্যাট বাড়লেও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দেবে। হুট করে অনেক পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি সঠিক হয়নি, ডক্টর মাহবুবুল্লাহ। এরপর আমরা দেখছি অর্থ উপদেষ্টা, ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। আমরা দেখছিলাম যে আসলে এটি কিন্তু তারা বলতে চেষ্টা করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, যে বেশ কয়েকটি পণ্যের আমরা দেখেছি যে 45টির পণ্যের উপর কিন্তু ভ্যাট বাড়ানো হয়েছে। সেটি আসলে তারা কিন্তু বলছেন যে পণ্যের উপর প্রভাব পড়বে না। আমরা এমনিতেই দেখছিলাম যে বাজারের অবস্থা কিন্তু একেবারেই বেসামাল। সেই অবস্থার মধ্যে এটি আসলে কতটুকু প্রভাব ফেলবে বাজারে সেটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। নিচের দিকে আমরা দেখি সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার 18,33,352 জন। 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ শুরু। দর্শক, আমরা দেখছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ নিয়ে কিন্তু একটি রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল আসলে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। ফলে এই যে নির্বাচন যেটি রয়েছে সেটির আসলে সময় কালক্ষেপণ করা হবে, এত বেশি আসলে এতটুকুর প্রয়োজন কিন্তু ওনারা মনে করেননি। এরপরে আমরা দেখছিলাম যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ছবি ও ভিডিও পাঠানোর আহ্বান। আইএস অনুপ্রাণিত হামলায় যুক্তরাষ্ট্রে 15 মৃত্যু, হামলাকারী সাবেক মার্কিন সেনা কেন জঙ্গি হলেন? খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধানের 40 মিনিটের সাক্ষাৎ। দর্শক, আমরা দেখছিলাম যেটি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বেশ কিছু মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। এরপর আমরা নিচের দিকে দেখছি মির্জা ফখরুল, রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট তলিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম যে রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাটের তথ্য নিচে পড়ে যাচ্ছে, তারা সুবিধা পেয়ে যাচ্ছে, এই কথা কিন্তু গতকালকে বিএনপির যে সংবাদ সম্মেলন ছিল, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সংক্রান্ত একটি প্রেজেন্টেশন কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এর আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে রাজনৈতিক বিতর্কে যাতে আওয়ামী লীগের যে লুটপাট, যে দুর্বৃত্তায়ন তারা চালিয়েছিল এই দেশে, সেটি যাতে তলিয়ে না যায়। এরপর আমরা দেখি হাড় কাঁপানো শীতে যুব থুবু দেশ, এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে আগুন ভাঙচুর। দর্শক, বেশ কয়েকদিন ধরে এই ঘটছে দর্শক বিষয়টি। আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি বলছিলাম দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে কিন্তু যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব জিহাদুদ্দিন। জিহাদুদ্দিন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমরা দেখছিলাম যে আজকে পত্রিকাগুলোর মধ্যে বেশ বড় করেই কয়েকটি বিষয় ছাপানো হয়েছে। সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির সময় ভ্যাট বৃদ্ধি অবিবেচনা প্রসূত, অর্থনীতিবিদদের অভিমত। আবার অর্থ উপদেষ্টা গতকালকে বলেছেন ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। এর আগে একেবারে ছোট করে আপনার একটি মন্তব্য জানতে চাইব। সেটি হচ্ছে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশের জাতীয় কবি হিসেবে পরিচিত আমরা জানি, কিন্তু রাষ্ট্রের নথিতে কিন্তু এর কোনো স্বীকৃতি ছিল না। এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন জারি করে এই যে তার নথিতে জায়গা দেওয়া, সেটি কিন্তু করেছে। এই বিষয়টি একেবারে ব্যক্তিগতভাবে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু সংশোধনী আমি দিয়ে নিচ্ছি। আমি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, আর আমাকে আজকে আপনারা যুক্ত করেছেন, আমি অত্যন্ত আনন্দিত। একজন নজরুল গবেষক হিসাবে আমি আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়, সেটি হলো যে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি প্রদান করে আহ গেজেট প্রকাশ করেছে, এবং এই গেজেটের একটি রেট্রোস্পেকটিভ বা ভূতাপেক্ষ স্বীকৃতি প্রদান করেছে। সেটি হলো 1972 সালের 24শে মে তারিখ থেকে এই গেজেটটি কার্যকর হবে। অর্থাৎ কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যে তারিখটিতে নিয়ে আসা হয় 1972 সালের 24শে মে, এখন থেকে তিনি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ওই তারিখ থেকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে আনুষ্ঠানিকভাবে সরকারি স্বীকৃতিটি পেলেন। আপনারা জানেন যে আহ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমরা সবাই জানি, এবং এটা মুখে মুখে আসলে বিষয়টি হয়ে আসছিল। সরকারি নথিতে আহ এর কোনো স্বীকৃতি ছিল না, যে কারণে সর্বসাধারণের পক্ষ থেকে সবাই সব সময় সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল যে এই কাজটি খুব একটা বড় কাজ নয়, একটি ছোট একটি কাজ, সরকারের জন্য এটি খুব বেশি সময়ের কাজও না, একটি গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা। কিন্তু এই কাজটি এতদিন কেউ করেনি। বর্তমান সরকার গণ দাবির প্রতি শ্রদ্ধা রেখে, একাত্মতা পোষণ করে বাংলাদেশের একটি অন্যতম প্রতীক, তার জাতীয় কবিকে আনুষ্ঠানিকভাবে যে স্বীকৃতি প্রদান করেছে, তাতে করে বাংলাদেশ নিজে গৌরবান্বিত হয়েছে, এবং ইতিহাসে বর্তমান সরকার একটি সম্মানজনক এবং স্থায়ী জায়গা করে নিয়েছে বলে আমরা মনে করি। জি, তো আমরা এই যে স্বীকৃতি বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি, যেহেতু এখন আমরা দেখছিলাম যে বেশ কয়েক বছর ধরেই বাজারে একটি উত্তাপ কিন্তু দেখা গেছে, দাম বাড়ার হিড়িক নিয়ে, সিন্ডিকেট নিয়ে, বেশ কিছু নিয়ে আসলে বাজারে দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছিল। সম্প্রতি যেই ঘটনাটি দেখেছি যে আসলে ইতিমধ্যেই কিন্তু চালের দাম বেড়েছে, তেল বাজারে অনেক সময় পাওয়া যাচ্ছে না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এর মধ্য দিয়ে 45টি পণ্যের ভ্যাট কিন্তু বৃদ্ধি করা হয়েছে। সেই দিক থেকে বাজারে এর কোনো প্রভাব পড়বে বলে আপনার মনে হয় কিনা? দেখুন, এই বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আহ, মন্তব্য করেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। তো আমরা আহ, অর্থ উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, এবং আমরা যে কাজটুকু করি আমরা সবাই জানি যে এই যে রাজস্ব, সেটা প্রত্যক্ষ কর হোক বা পরোক্ষ কর হোক, এই প্রতিটি কর কিন্তু আদায় করা হয়, সংগ্রহ করা হয় দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো সুতরাং অর্থ উপদেষ্টা মহোদয় যেমনটি বলেছেন যে আহ কিছু পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির কারণে আপাত দৃষ্টিতে মনে হলেও যে যদিও মনে হয় যে পণ্যের দাম হয়তো বাড়বে, কিন্তু সেই আশঙ্কাটি আমরা অনুভব করছি না। কারণ পণ্য মূল্য বৃদ্ধির অনেকগুলো কারণ থাকে, আপনারা জানেন যে, এবং অনেকগুলো কারণের উপর সরকারের কোনো কন্ট্রোলও থাকে না। এখানে আন্তর্জাতিক অনেক ফ্যাক্টরও থাকে। তো সবকিছু মিলিয়ে সরকার বদ্ধপরিকর, সেটি হলো যে দ্রব্যমূল্য যে পরিস্থিতি আছে সেটি যেন জনগণের নাগালের মধ্যে থাকে। এবং আমরা জানি যে আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে এখন আমরা আছি, গণমুখী সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে, এবং জনগণের সার্বিক যে মঙ্গল, এবং সেটি হলো বাজারের দিকেও সরকারের এই যে পজিটিভ বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব নিশ্চয় পড়বে। এবং আমার বিশ্বাস যে
আহ, দ্রব্যমূল্যের যে বিষয়টি অনেকে আশঙ্কা করছেন যে ভ্যাটের কারণে হয়তো বেড়ে যাবে, আমি মনে করি যে এর মাধ্যমে আহ, মূল্য বৃদ্ধি পাবে না, যেমনটি অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন। কারণ এই যে রাজস্ব, এই রাজস্ব সংগ্রহ করে কোনো না কোনো ভাবে কিন্তু জনগণের কল্যাণে আবার ওইসব চ্যানেলে কিন্তু ব্যবহার করা হবে। আর দ্রব্যমূল্য বৃদ্ধির অনেকগুলো, আমরা জানি যে কারণগুলো, অনেক কারণ থাকে যেগুলোর উপর হয়তো আমাদের নিয়ন্ত্রণও থাকে না। আর যেগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে সেগুলো নিয়ে সরকার দক্ষতার সাথে কাজ করছে। সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্য নিশ্চয়ই জনগণের নাগালের মধ্যেই থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ধন্যবাদ। একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে প্রত্যক্ষ ভ্যাট না বাড়িয়ে আসলে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা একটি বিষয়, আরেকটি বিষয় হলো যে মূল্যস্ফীতির উপর আরও চাপ বাড়বে কিনা, কি মনে হয় আপনার? আহ, আমার মনে হয় ওরকম কিছু হবে না। অর্থ উপদেষ্টা মহোদয় বিস্তারিতভাবেই বলেছেন, এবং আমি আহ, উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের সাথেই আমি একাত্মতা পোষণ করছি। যে দেখুন, যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে সাপ্লাই এবং যে আপনার বলবো যে চাহিদা এবং যোগানের যে বিষয়টি, এখন আমাদের কিছু কিছু সিদ্ধান্ত থাকে যেগুলোর তাৎক্ষণিক প্রভাব হয়তো আমরা আহ, পাই না, পেতে একটু সময় লাগে। আমাদের বিশ্বাস যে সরকার যে গণমুখী সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেই সিদ্ধান্তের পজিটিভ ইম্প্যাক্ট খুব শীঘ্রই আমরা পেতে থাকবো, এবং সবকিছু মানুষের নাগালের মধ্যে থাকবে, এবং একটি সুন্দর আহ জীবন ব্যবস্থা প্রদান করতে সরকার যে বদ্ধপরিকর, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাই আমার মনে হয় সে সুফল পাবে। জি, আমরা শেষ করব একেবারে শেষ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাষ্ট্রীয় স্বীকৃতি। তো আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি, রাষ্ট্রীয় নথিতে জায়গা পাওয়া, সেই দিক থেকে যেটি এটি অবশ্যই সম্মানের সবার জন্যই, কিন্তু একই সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেই দর্শন, যে আদর্শ, সেটি আসলে মানুষের রাষ্ট্রীয়ভাবে নথিতে জায়গা পাওয়ার চেয়ে আসলে হৃদয়ে জায়গা পাওয়া কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ইয়েস। ধন্যবাদ আপনাকে। দেখুন, কাজী নজরুল ইসলাম গণমানুষের কবি, তিনি সকলের হৃদয়ে আছেন। তিনি এমন একজন মহান কবি যে তাকে কিন্তু আহ, যে বুঝতে পারার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং আপনারা অনেকেই জানেন, আমরা জানি যে তিনি কিন্তু জাতীয় কবি আহ অনানুষ্ঠানিকভাবে 1929 সালের 15 ডিসেম্বর তারিখ থেকে, যেদিন কলকাতার অ্যালবার্ট হলে তাকে বাঙালি জাতির পক্ষ থেকে জাতীয় কবি হিসাবে সংবর্ধনা প্রদান করা হয়েছিল, 1929 সালের 15 ডিসেম্বর থেকে। এবং সেই সময় সেই সংবর্ধনা অনুষ্ঠানে আহ সভাপতি হিসাবে বিজ্ঞানাচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন যে নজরুলকে বুঝতে পারলে এক একজন বাঙালি মহামানবে পরিণত হবে। এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নজরুল একটি জ্যান্ত মানুষ, তার স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। আমরা যুদ্ধে যাব নজরুলের গান গেয়ে। তিনি একটি কথা বলেছিলেন যে আমি ভারতবর্ষের এমন কোনো প্রদেশ নেই যেই প্রদেশে আমি যাইনি এবং যাদের প্রাদেশিক জাতীয় সঙ্গীত আমি শুনিনি, কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, এই একটি গানের মতো প্রাণ মাতানো সঙ্গীত আমি কোথাও শুনিনি। এই যে নজরুল, নজরুল একটি জ্যান্ত মানুষ, অর্থাৎ নজরুলের প্রভাব কিন্তু সাংঘাতিক রকম সকল মানুষের উপর তার প্রভাব, কারণ তিনি সকলের কবি। সকল নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের মুক্তির অবিসংবাদিত কণ্ঠস্বর বিশ্বব্যাপী একমাত্র তিনি, বলবো আমরা। তো নজরুলকে শুধু কাগজের মধ্যে নয়, তাকে ধারণ করতে হবে হৃদয়ে। তাকে আপনার কি বলবো যে সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের সিলেবাসে প্রতিটি ক্ষেত্রে তার আদর্শের যদি আমরা বাস্তবায়ন ঘটাতে পারি, তাহলেই কিন্তু সার্থক হবে আমাদের তাকে চর্চা করা, তাকে নিয়ে নিজেদেরকে লাভবান করার যে প্রক্রিয়াটি, সে প্রক্রিয়াটি কিন্তু তার কাছ থেকে আমাদের নিতে হবে। তো সেই নেওয়ার একটা একটা আমি বলবো যে একটা মেথডোলজি হলো তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া। কারণ আপনি যখন একজন মহান ব্যক্তিত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করছেন, এর অর্থ হলো আপনি তাকে ধারণ করছেন, এবং তাকে আপনি নিয়ে, তাকে যেমনটি আপনি বিশ্বাস করছেন তেমনটি তাকে নিয়ে আপনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। সুতরাং আমরা এখন থেকে আরো বেশি আশাবাদী হব যে নজরুল চর্চার জায়গাটি আরো বেশি বেগবান হবে, এবং তার দর্শনের মাধ্যমে সকল মানুষকে ভালোবাসার যে একটা বিষয়,
সেই ভালোবাসা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। জি, আমরাও সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আপনাকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব জিহাদুদ্দিন, উপসচিব অর্থ মন্ত্রণালয়। দর্শক, আমরা কথা বলছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাষ্ট্রীয় নথিতে জায়গা পাওয়া এবং একই সাথে সম্প্রতি কয়েকটি পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। সেই ভ্যাট বৃদ্ধি আসলে বাংলাদেশের উপর অন্যান্য দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলবে কিনা এবং একই সাথে আমরা দেখছিলাম যে মূল্যস্ফীতির উপর চাপ আরও বাড়বে কিনা সেসব বিষয়ে কথা হচ্ছিল। শুরুতেই যে পত্রিকাটি রয়েছে দেশ রূপান্তরের সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। নতুন চ্যালেঞ্জ রোহিঙ্গা সংকট। বাংলাদেশ মিয়ানমার 5 মাসে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ, অপেক্ষায় লক্ষাধিক। সংকট সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এর পাশে আমরা একটি ছবি দেখছি। তীব্র শীতে জনজীবনের স্থবির, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে 2 শিশু। ছবিটি গতকাল রাজধানী কামরাঙ্গীরচর বেড়িবাঁধ থেকে তোলা। প্রধান উপদেষ্টা বললেন, সরকারের শক্তির থেকে মানুষের শক্তি বেশি। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাবাহিনী প্রধানের। সচিবালয় অর্থ উপদেষ্টা, ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না। দেশের নতুন ভোটার 18,33,352 জন। দেশজুড়ে সর্বোচ্চ তাপমাত্রায় ধস। এরপর আমরা দেখছি জামায়াত কোন সেক্টরে যুদ্ধ করেছে জাতি জানতে চায়। রুহুল কবির রিজভী। কারওয়ানবাজার এলাকায় গতকাল পান্থকুঞ্জ রক্ষার আন্দোলনকারীদের উপর পরিবেশবাদীদের হামলা। জজ আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুর। ভোট কারচুপির ওহি বিশেষ সংস্থা থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে গত 3 নির্বাচনের দায়িত্বে থাকা ডিসি ওয়েনোরা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার প্রস্তাব। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। জানাবো ইত্তেফাকের সংবাদ শিরোনাম। নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র। সংস্কার নির্বাচন দুটোই দরকার। সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করতে হবে নির্বাচিত সরকারকে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। যেসব রাজনীতি স্থানীয় দলসমূহ নেতাদের হাতে নেই, জটিলতা কাটিয়ে ওঠা দুঃসাধ্য। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এই বছরটা খুব জটিল হতে পারে, সবার ধৈর্য সংযমটা খুব জরুরি। অধ্যাপক আমিনা মহসিন। গতকাল ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি নস্যে। রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য সেবায় 15% ভ্যাট কর বাড়ানো হলেও তা সামরিক মূল্যস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না অর্থ উপদেষ্টা। 2 বছরে পড়া 1 বছরে শেষ করতে হবে 15 লাখ শিক্ষার্থীর। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর। শৈত্যপ্রবাহের আগেই কনকনে ঠান্ডার দাপট। রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। সব ভোটারের তথ্য যাচাই করবে ইসি। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর সংবাদ শিরোনাম করছে, বাংলাদেশ ব্যাংকের 8,10,01,623 হ্যাকিং, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা। খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান। প্রশাসনে তালা, অবরুদ্ধ 2 উপ-উপাচার্য। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে খুব বাড়ছে সর্বত্র। উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ। শাহবাগী সড়ক অবরোধ করে আহতদের বিক্ষোভ। কনকনে শীতে যুবথুবু জনজীবন দুর্ভোগ। রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। ফুলিয়ে ফাঁপিয়ে প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ লুটপাট। ছিলেন দুবাইয়ে, আসামি হলেন চট্টগ্রামে। সমাজসেবা দিবস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়তে হবে। সমন্বিত কাস্টমস অটোমেশন যুগে বাংলাদেশ। এরপর দেখছি রাজনৈতিক বিতর্কে চাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের লুটপাট চিত্র। মেজর ফখরুল ইসলাম আলমগীর। মেজর সিনহা হত্যাকাণ্ড, হাইকোর্টে দ্রুত মামলার শুনানি করতে মায়ের আবেদন। ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো মিথ্যা ছিল, শেখ হাসিনার বিচারে স্বচ্ছভাবেই সম্ভব। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। রফতানি আয়ে চমক, ডিসেম্বরে বেড়েছে 17%। ভ্যাটের হার বাড়ানো ওই জিনিসের দাম বাড়বে না, অর্থ উপদেষ্টা। খসড়া তালিকায় দেশে ভোটার 12.36 কোটি, বাড়ল 18 লাখের বেশি। নয়া দিগন্তের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। রয়েছে জনকণ্ঠ। জনস্বার্থে কাজের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসতে হবে। সমাজসেবা সম্মেলন উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। সকাল থেকে দেখা নেই সূর্যের, কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী। শীতে কাবু জনজীবন। ভোটার এখন 12,36,83,000। এরপর নিচে দেখেছি ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ কোটি লুট, রূপপুরে $500 বিলিয়ন। নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদ ব্যবসায়ীদের। তাসকিনের আগুনে বোলিংয়ে বিপিএলে উত্তাপ। চট্টগ্রাম ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু
কাল। দর্শক, আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সেগুলো শেষ করতে পারছি না। দর্শক, আজকে যে বিষয়গুলো সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এর মধ্যে আমরা দেখছিলাম যে অর্থ উপদেষ্টার যে গতকালকে সমাজসেবা দিবস অনুষ্ঠানে ভাষণ, সেই ভাষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে জনস্বার্থে জনগণকে সবাইকে সমাজসেবা করবার আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে একটি বিষয় সেটি হচ্ছে সবগুলো পত্রিকায় যেটিকে প্রকাশিত হয়েছে আমরা দেখছিলাম যে কয়েকটি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর ফলে আসলে কী প্রভাব পড়বে এর মধ্যে অর্থনীতিবিদদের বিভিন্ন মতামত কিন্তু তুলে ধরা হয়েছে। অনেকেই বলছেন যে আসলে এই ভ্যাট বাড়ানোর ফলে দ্রব্যমূল্য বাড়তে থাকা যে বাজার রয়েছে এর মধ্যে প্রভাব পড়বে, এবং নতুন করে আবার ভ্যাট যদি বাড়ানো হয় এবং পণ্যের দাম যদি বাড়ে তাহলে কিন্তু জনগণের মধ্যে আরও বেশি জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু আরও বেশি বেড়ে যাবে। দর্শক, আমরা আশা করব যে আসলে যে দ্রব্যমূল্য যেটি রয়েছে সেটি যাতে জনগণের একেবারে নাগালের মধ্যে আসে, সবাই যাতে খেয়ে পড়ে বেঁচে থাকে সেই প্রত্যাশাটাকে শেষ করব দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।